রিশাদ যদি টিমে চলে আসে এটা কিন্তু একটা বিশাল পাওয়া হবে, কারণ আমরা জানি যে লেগ স্পিনার যে কোনো ফরম্যাটই কিন্তু ডেঞ্জারাস হয়ে যেতে পারে। তাকে রেডি করে তারপরে আনবো যেন হুট করে যে একটা চ্যালেঞ্জের মুখে পড়ে আবার নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে। এখন আসলে টিম কম্বিনেশনে, টিম ব্যালেন্সিং এর কিছু ব্যাপার থাকে, টিম কম্বিনেশনের কিছু ব্যাপার থাকে। সেই কম্বিনেশনে কিন্তু মিরাজকে ওই পজিশনে খেলতে হচ্ছে এবং ওই জায়গায় যে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে সেটাও আমাদের জন্য কিন্তু একটা পাওয়া। তো উপরে ব্যাটিং যদি দলের প্রয়োজন হয় অবশ্যই করতে পারে, সেটা কিন্তু সে প্রমাণ করেছে। তো মিরাজ তো আমাদের প্ল্যানের মধ্যে সবসময় থাকে এবং সেটা যদি দলের প্রয়োজনে কখনো উপরে প্রয়োজন হয় অবশ্যই ব্যাটিং করার অ্যাবিলিটি তার আছে, সেটা প্রমাণ করেছে। এখন টিম কম্বিনেশন যখন সাজানো হবে তখন হয়তো যদি কোনো ম্যাচে মনে হয় যে তাকে উপরে ব্যাটিং করানোর প্রয়োজন, সেটা করা যেতেই পারে। অবশ্যই প্ল্যানে আছে। আসলে লঙ্গা ভার্সন খুব বেশি এক্সপিরিয়েন্স নেই রিশাদের। আসলে টি-20-তে যেটা হয় 4 ওভার, ওয়ানডেতে 10 ওভার, টেস্টে খেলতে গেলে হয়তো যদি একজন মেইন বলার হিসেবে খেলে হয়তো 15-20 ওভার করতে হতেই পারে। সেই লোডটা এখনো তাকে আমরা নিতে দেখিনি, কারণ এনসিএল খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি, এই ধরনের পরিমাণ বোলিংও তার করা হয়নি। সো আমরা চাচ্ছি যে সে লঙ্গা ভার্সনে ম্যাচ খেলে তারপরে টেস্ট টিমে আসুক, এবং লঙ্গা ভার্সন যখন খেলবে তখন তার জন্য ইজিয়ার হয়ে যাবে। কারণ আসলে 4 ওভার 10 ওভার বোলিং করার 15-20 ওভার এবং ফিল্ডিং রেস্ট্রিকশন থাকে, সবগুলো ব্যাপার রয়েছে। রিশাদ যদি টিমে চলে আসে এটা কিন্তু একটা বিশাল পাওয়া হবে, কারণ আমরা জানি যে লেগ স্পিনার যে কোনো ফরম্যাটই কিন্তু ডেঞ্জারাস হয়ে যেতে পারে। সো রিশাদ যদি টেস্ট টিমে আমাদের রেডি হয়ে আমরা ইনক্লুড করতে পারি সেটা অবশ্যই আমাদের জন্য একটা পাওয়া হবে। বাট আমরা তাড়াহুড়া করতে চাচ্ছি, আমরা সময় নিচ্ছি, তাকে রেডি করে তারপরে আনবো যেন হুট করে যে একটা চ্যালেঞ্জের মুখে পড়ে আবার নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে। তো সেই জায়গাটা আমরা নজর রাখছি। বাট রিশাদ আমাদের প্ল্যানে রয়েছে, সামনে এনসিএল আছে, সে সেই ফরম্যাটটা খেলবে, খেলে তারপরে তাকে আমরা দেখবো যে আসলে কি অবস্থা রয়েছে। না, ফারুক ভাই তো বেসিক্যালি ন্যাশনাল সিলেক্টর ছিলেন, তার আগে ফর্মার ক্যাপ্টেন ছিলেন, প্লেয়ার ছিলেন। সো ফারুক ভাই আসলে এই জিনিসগুলো খুব ভালোই বোঝেন। স্বাভাবিকভাবে আমাদের যেটা ক্রিকেট বোর্ডের প্রসিডিউর যে আমরা সিলেক্টরের টিম অপারেশনসে দিই, সেখান থেকে যে প্রেসিডেন্টের কাছে সাইন নেওয়ার পরে সেটা প্রেস রিলিজে আসে বা মিডিয়ার সামনে আসে। তো সেখান থেকে ফারুক ভাইয়ের কাছে যাওয়ার পরে যদি কখনো কোনো কোয়ারি থাকে ফারুক ভাই অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করবেন। সো প্রেসিডেন্টের যদি কোনো কোয়ারি থাকে জিজ্ঞেস করবেন। বাট এখন পর্যন্ত এই টিমটাই তো আমরা দিলাম আসলে বেসিক্যালি। তো এই টিম দেওয়ার পরে সে ধরনের কোনো কোয়ারি আসেনি। বাট অবশ্যই প্রেসিডেন্ট অলওয়েজ সেই বিষয়গুলো অবজার্ভ করবেন। যে বেস্ট, আমরা পাকিস্তান সিরিজের আগেও কিন্তু এই চিন্তাটা কারোর মধ্যে ছিল না। পাকিস্তান সিরিজে ভালো করার পরে আমরা র্যাঙ্কিং উপরে উঠে আসার পরে একটা ক্যালকুলেশন মেলানোর চেষ্টা করা হচ্ছে। প্লেয়াররা যখন খেলতে নামে তখন আসলে অন্য কিছুই চিন্তা করে না। আর এই র্যাঙ্কিং এর বিষয়টা অফ দ্য ফিল্ডে হয়তো অনেক আলোচনা হতে পারে, বাট আমাদের সিলেকশন প্যানেলের মধ্যে আসলে এই বিষয়টা নিয়ে একদমই আলোচনা হয়নি, এবং আমরা এটা নিয়ে আসলে ভাবতেও চাচ্ছি না। কারণ আমরা জানি যে প্রতিটা ম্যাচ, প্রতিটা সিরিজ ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে আমরা ম্যাচ বাই ম্যাচ বা আপনি যদি বলেন সিরিজ বাই সিরিজ আমরা আগাতে যাচ্ছি, সময়ের সঙ্গে সঙ্গে যেটা যেখানে যাবে আমরা সেটার সঙ্গে মিলে যাবো আর কি। এখানে জিনিসটা হলো কোচ ক্যাপ্টেনের সঙ্গে আমরা ডিসকাস করি, ফাইনাল কল দেওয়ার আগে ডিসকাস করি। বাট এই জিনিসটা আগেও আপনাদের সঙ্গে আমাদের শেয়ার করা হয়েছিল। এখানে স্কোয়াড যেটা সেটা কিন্তু সিলেক্টররা ফাইনাল অ্যাপ্রুভ করে, মানে সিলেকশন পয়েন্ট অফ ভিউ থেকে। যখন বেস্ট 11 হয় তখন কিন্তু ক্যাপ্টেন কোচের প্রায়োরিটিটা বেশি থাকে, তারাই বেস্ট 11টা করে। এখানে কোনো প্লেয়ারের ব্যাপারে তাদের কোনো অপিনিয়ন থাকতেই পারে, বাট সেটা ডিসকাশনের মাধ্যমে যেটা হয়েছে আমরা ফাইনাল কলটা নিই। এবং এখানে কিন্তু জাকের, দীপু বা আরও বেশ কিছু নাম আসতে পারে, শরীফুল, আপনারা যে নামগুলো নিয়ে আলোচনা করলেন সেই নামগুলো আসতে পারে। বাট ফাইনালি যখন অ্যাপ্রুভাল হয়েছে তখন কিন্তু এটাই ফাইনাল কল, এবং এটা নিয়ে আলোচনা আমাদের বেশ কিছু প্লেয়ার নিয়ে সবসময় হয়। এটা হওয়াটাই স্বাভাবিক এবং আমরা চাইও এটা হোক, এটা একটা হেলদি কম্পিটিশন।